আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাব পুরো খবরে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস অভিযোগ করেছেন, পতিত শক্তি গণ্ডগোল লাগিয়ে নির্বাচনের আয়োজনকে ভণ্ডুল করার অপচেষ্টা করছে, যা প্রতিহত করতে ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। তৃতীয় দফায় আজ 14টি রাজনৈতিক দলের সাথে মত বিনিময়কালে প্রধান উপদেষ্টা এসব কথা বলেছেন বলে জানিয়েছে তার প্রেস উইং। পরে 14 দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার সাংবাদিকদের বলেছেন, আগামী 4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান উপদেষ্টা। তবে তাদের এই দাবির ব্যাপারে সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে কিছুই জানানো হয়নি। মেজবাহ হাসানের রিপোর্ট। নিয়মিত মতবিনিময়ের অংশ হিসাবে শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, পতিত শক্তি গণ্ডগোল লাগিয়ে নির্বাচনের আয়োজনকে ভণ্ডুল করার চেষ্টা করছে। এই অপচেষ্টাকে প্রতিহত করতে ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অভ্যুত্থানের সকল শক্তি মিলে একটি সুন্দর নির্বাচন করতে না পারলে এই মস্ত বড় সুযোগ হাতছাড়া হয়ে যাবে বলে সতর্ক করেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে কয়েকটি রাজনৈতিক দলের নেতারা বলেন, জুলাই সনদ ঘোষণার সাথে নির্বাচনের তারিখ জানাতে পারেন প্রধান উপদেষ্টা। মাননীয় প্রধান উপদেষ্টা পরিষ্কারভাবে আমাদেরকে জানান যে আগামী অল্প কয়েকদিনের ভেতরে, এবং উনি ইঙ্গিত দেন যে জুলাই সনদের সাথে নির্বাচন কবে হবে, প্রক্রিয়া কি হবে, এগুলোর পরিষ্কার অফিশিয়াল ব্রিফিং উনার তরফ থেকে আমাদের জন্য এবং জাতির জন্য পরিষ্কার করে জানানো হবে। আমি মনে করি আজকের আমাদের আলোচনার সবচেয়ে ফলপ্রসূ সাবজেক্ট হচ্ছে এইটা। উনি ওনার বক্তব্যে সুস্পষ্টভাবে বলেছেন এবং তিনি আশ্বাস দিয়েছেন আগামী 4-5 দিনের মধ্যে নির্বাচনের সুস্পষ্ট তারিখ সময় তিনি ঘোষণা করবেন। সরকারের মধ্যে আরেক সরকার লুকিয়ে রয়েছে, যার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে মন্তব্য করেন কয়েকটি দলের নেতারা। বলেন, সুষ্ঠু নির্বাচনে প্রতিবন্ধকতা দূর করতে ফ্যাসিবাদ মুক্ত করতে হবে সব প্রতিষ্ঠান। আমরা যেমনি ভাবে সবাই ঐক্যবদ্ধ ছিলাম, একতাবদ্ধ ছিলাম, ওই জায়গাটাতে আমরা সবাই স্ট্রংলি ঐক্যবদ্ধ থাকতে চাই, যেন কোনোভাবেই পরাজিত শক্তি এবং তার দোসরেরা কোনোভাবেই মাথা চাড়া দেওয়ার সুযোগ না পায়। আমরা স্বল্প সময়ের মধ্যে নির্বাচনের দিকে অগ্রসর হতে চাই, মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন। এছাড়া ফ্যাসিবাদ মুক্ত দেশ গড়তে আইন শৃঙ্খলা বাহিনী সক্রিয় করতে বিভিন্ন পরামর্শ উঠে আসে বৈঠকে। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য, কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার রোধে নির্বাচন কমিশন কাজ করছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে খুলনা অঞ্চলে নির্বাচন কর্মকর্তাদের সাথে বৈঠকের শুরুতে সাংবাদিকদের কাছে তিনি একথা বলেন। সিইসি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চায় কমিশন। এআই হুমকি নিয়ে সিইসি বলেন, জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা একটি বড় চ্যালেঞ্জ। নির্বাচনকে প্রভাবিত করতে যে কোনো প্রযুক্তি নির্ভর হস্তক্ষেপ রোধে সতর্ক রয়েছে কমিশন। অনুষ্ঠানে জেলা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই ইলেকশনে এই অ্যাবিউজ অফ এআই, এটা একটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। এখন আমরা সিরিয়াসলি উই আর ওয়ার্কিং অন ইট, দেশি বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে কাজ করছি। তো এইটা একটা একদম আমাদের অতি মডার্ন একটা যুগে একটা মডার্ন থ্রেট আমি বলবো এটাকে। যদি আমরা একটা ক্রেডিবল সুষ্ঠু নির্বাচন দিতে না পারি, বাংলাদেশের ভবিষ্যৎ উইল বি আনসার্টেইন। আগামী জাতীয় নির্বাচনের আগে গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্রসহ অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্স পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী নির্বাচনে এআই প্রযুক্তি সহিংসতার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে, কারণ এই প্রযুক্তি দিয়ে সত্য মিথ্যা যাচাই করা যায় না, আর সেটির ফায়দা নিতে পারে পরাজিত শক্তি। জুলাই গণঅভ্যুত্থানের অনেক মামলায় নিরীহ মানুষকে আসামি করা হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযোগপত্র দাখিল করা হবে বলে আশ্বস্ত করেন তিনি। আমরা সব অস্ত্রগুলি এখনো উদ্ধার করতে পারি নাই। আমরা অস্ত্রগুলি উদ্ধার করার চেষ্টা করতেছি এবং আল্লাহ দিলে
হয়তো ইলেকশনের আগে আরও অনেক অস্ত্র উদ্ধার হয়ে যাবে, এবং ইলেকশনটা যেন আপনাদের সহযোগিতায়, জনগণের সহযোগিতায় ভালোভাবে হতে পারে, এই জন্য আমরা অবশ্যই চেষ্টা করি। একটা হত্যা মামলায় হয়তো 20 জন আসামি হওয়া দরকার ছিল, আপনারা ওখানে 200 আসামি দিয়ে ফেলছে। অনেকে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য কিছু নিরীহ লোকের নাম দিয়ে দিছে, এই জন্য কিন্তু সময়টা বেশি লাগবে। দেশের কয়েকটি ব্যাংকের মূলধনের ৮০% লুট হয়ে গেছে জানিয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, খাদের কিনারা থেকে এসব ব্যাংক পুনরুদ্ধারই এখন বড় চ্যালেঞ্জ। রাজধানীর সেটআপ মিলনায়তনে অর্থনীতিবিদ ডক্টর হোসেন জিল্লুর রহমানের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি কথা বলেন। একই অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, স্বৈরাচার সরকারের তুলনায় বর্তমানে ব্যবসায়ীরা 5 গুণ বেশি ঘুষ দিতে বাধ্য হচ্ছেন। আরও জানাচ্ছেন সেলিম মালিক। অর্থনীতি, শাসন ও ক্ষমতা, এই তিনের মধ্যে কি ধরনের সম্পর্ক, সমাজে এর প্রভাবই বা কেমন, এ নিয়ে প্রখ্যাত অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমানের রচিত বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা। বইয়ের লেখক হোসেন জিল্লুর বলেন, দেশের গণতন্ত্রের মডেল কলুষিত, উন্নয়নের স্বার্থেই দেশকে গণতন্ত্রের পথে নিয়ে যেতে হবে। ক্ষমতার একটা কলুষিত মডেল, এটাকেও কিন্তু বিতাড়িত করতে হবে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ স্বীকার করেন, অর্থনীতি এখন সংকটের মধ্যে রয়েছে। বিশেষ করে লুট হয়ে যাওয়া অর্থ ফেরত আনা এবং রুগ্ন ব্যাংকে সবল করার কাজ করছে সরকার। ব্যাংকের 80% টাকা নিয়ে চলে গেছে। ধরেন 20,000 কোটি টাকা আউটস্ট্যান্ডিং, 16,000 কোটি টাকা নাই। এখন আমরা কিছুদিন হিসাব করেছি, আইএমএফ বলছে 18 বিলিয়ন, আবার ওদের বলে 35 বিলিয়ন লাগবে তোমাদের ব্যাংক উদ্ধার করতে। ব্যবসায়ীদের অভিযোগের কথা উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বৈরাচারের লুটেরা অর্থনৈতিক ধারায় এখনো চলমান, এর থেকে বের হতে পারেনি অন্তর্বর্তী সরকারও। গতকালই একজন বড় ব্যবসায়ী আমার সঙ্গে দেখা কথা হলো, তিনি বলছিলেন যে আগে ঘুষ দিতাম 1 লাখ টাকা, এখন দিই 5 লাখ টাকা। পুলিশের কোনো পরিবর্তনই হয়, বরঞ্চ তারা আরো সুযোগ নিয়ে, যে একবার বলে যে মিলিটারির কাছে যাও, আরেকবার বলে যে কোর্টে যাও। অন্যান্য বক্তারা বলেন, শেখ হাসিনা ও তার দোসরদের একক নিয়ন্ত্রণে ছিল দেশের অর্থনীতি। লুটেরা অর্থনৈতিক সংস্কার না হলে টেকসই উন্নয়ন কঠিন হবে। সিঙ্গাপুর এখন তাদের স্বাধীনতার 60 বছর উদযাপন করছে, আমরাও কিন্তু 54 বছরে পদার্পণ করেছি, কিন্তু দেখেন তাদের মাথা পিছু আয় প্রায় $94,000, আর আমাদের মাথা পিছু আয় ইনফ্লেটেড ধরে নিল 3,000, সেটাও যদি ধরে নেই, তাহলে কোথায় আছি আমরা? সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচন ছাড়া কোনো সংকটের সমাধান সম্ভব নয়, তবে বিএনপি কোনো পরিবেশ ধ্বংসকারীকে নমিনেশন দিবে না বলে মন্তব্য করেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর আগারগাঁওয়ে পানি, কৃষি ও খাদ্য নিরাপত্তা নির্বাচনী ইশতেহারে রাজনৈতিক দলের অঙ্গীকার শীর্ষক ম্যানিফেস্টো টক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনেও ইশতেহারের বিষয়টি গুরুত্ব দেবে বিএনপি বলেও মন্তব্য করেছেন তিনি। নির্বাচনের সবচেয়ে বড় ডিভিডেন্ড হচ্ছে যে জনগণের চিন্তার প্রতিফলন ঘটাতে হবে, তাকে যদি ইলেকশনে জিততে হয়, নির্বাচনে জিততে হয়, ক্ষমতায় জিততে হয়। বাংলাদেশের জনগণের মনোজগতে যে বিশাল পরিবর্তন আসছে, সেই পরিবর্তন যারা ধারণ করতে পারবে না, যে রাজনৈতিক দল ধারণ করতে পারবে না, যে রাজনীতিবিদ ধারণ করতে পারবে না, তাদের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নাই। গণঅভ্যুত্থানের পরেও বাংলাদেশকে পুরনো পদ্ধতিতে চালানোর চেষ্টা অব্যাহত আছে, সেটি তরুণরা করতে দেবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারে পথসভা করে এসব কথা বলেন তিনি। বলেন, সংস্কার, নতুন সংবিধানের বিপক্ষে দাঁড়াচ্ছে বিভিন্ন শক্তি, কিন্তু সংস্কার আর মানুষের সকল অধিকার নিশ্চিত করা না করে নির্বাচন নিয়ে পড়ে থাকলে হবে না। পুলিশ হত্যার দায় 24-এর যোদ্ধাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, এগুলো ফ্যাসিস্ট সরকারের গুন্ডা বাহিনীর কাজ। কাল সকাল 10টায় নেত্রকোনা জেলা কালেক্টরেট মাঠ থেকে জুলাই পদযাত্রা শুরু করবে এনসিপি। নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের হলরুমে সংবাদ সম্মেলন করে কর্মসূচির সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।
বাংলাদেশের যে ঐতিহাসিক লড়াই 1947 সালের আজাদির লড়াই, 1971-এর স্বাধীনতা সংগ্রাম এবং 24-এর গণ অভ্যুত্থানের স্বীকৃতি দেওয়া থাকবে এবং এই সংবিধানে সকল জাতি ধর্ম সকলের সমান অধিকার নিশ্চিত করা হবে। সেই নতুন সংবিধানের বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক শক্তি। 72-এর সংবিধানকে রক্ষা করার জন্য বিভিন্ন গোষ্ঠী রাজপথে নেমেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে আর ফ্যাসিবাদ তৈরি হবে না। ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া মোহাম্মদ গোলাম পরওয়ার বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না। তিনিও পিআর পদ্ধতিতে ভোট দাবি করেন। বিকেলে খুলনা বাবরি চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রের মৌলিক সংস্কারের জন্য সরকার ও রাজনৈতিক দলগুলোকে বাধ্য করার জন্য সুশীল সমাজের প্রতিনিধিদের অতন্দ্র প্রহরী হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। সুজন আয়োজিত রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে নাগরিক সংলাপে তিনি এই আহ্বান জানিয়েছেন। সংলাপে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা ছাড়াও দেশের বিভিন্ন এলাকা থেকে আসা সাধারণ নাগরিকরা যোগ দেন। তারা সবাই রাষ্ট্রের মৌলিক বিষয়ে সংস্কারের ওপর গুরুত্ব আরোপ করেন। তবে রাজনৈতিক দলের নেতারা সংস্কারের পাশাপাশি নির্বাচন অনুষ্ঠানের ওপরও গুরুত্ব আরোপ করেছেন। অনেকে এই সংস্কারকে লোক দেখানো সংস্কার কার্যক্রম বলেও অভিহিত করেন। তারা একে লোক দেখানো সংস্কার উল্লেখ করে এর মাধ্যমে সাময়িক পরিবর্তন আনা সম্ভব, কিন্তু এটি স্থায়ী কোনো সমাধান নয় বলেও জানিয়েছেন। টাঙ্গাইলের রেল স্টেশনের পাশে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় অভিযুক্ত 3 যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, নির্যাতিতা তরুণী চট্টগ্রামে একটি বাসার গৃহ পরিচারিকা। তিনি চট্টগ্রামের উদ্দেশ্যে গতকাল সন্ধ্যায় ঢাকার বিমানবন্দর রেল স্টেশন থেকে ভুল করে উত্তরবঙ্গগামী চিত্রার এক্সপ্রেস ট্রেনে উঠে বসেন। রাত 10টায় ট্রেনটি টাঙ্গাইলে চলে আসলে ট্রেন থেকে নেমে ঢাকাগামী ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন ওই তরুণী। এ সময় ঘাড়িন্দা রেল স্টেশন সংলগ্ন এলাকায় সজীব, দুলাল ও নুপুর নামে 3 যুবক তরুণীকে কৌশলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে তরুণী রেল স্টেশনে গিয়ে জিআরপি পুলিশকে অবহিত করলে যৌথ অভিযান চালিয়ে শনিবার সকালে তাদেরকে গ্রেফতার করা হয়। ভিকটিমের শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। চাঁদপুরের কচুয়ায় বিএনপির গণমিছিলে প্রতিপক্ষের হামলায় অন্তত 10 জন আহত হয়েছেন। বিকেলে উপজেলার রহিমানগর বাজার থেকে প্রতিবাদ সমাবেশ শেষে মিছিলটি বের হলে অতর্কিত হামলা করে বিএনপির সাবেক মন্ত্রী আনম এহসানুল হক মিলনের সমর্থিত নেতাকর্মীরা। জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সেলিমুল্লাহ সেলিম এই হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে জানিয়েছেন কচুয়া উপজেলা বিএনপির নেতারা। এই ঘটনায় রহিমানগর বাজার এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, সাবেক মন্ত্রী মরহুম আবদুল্লাহ আল নোমান দায়িত্বে থাকাকালে দলীয় দৃষ্টিকোণ থেকে কিছুই করেননি। তার মন্ত্রণালয়ে যেসব কাজ করেছেন সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে তার সবই জনগণের জন্য করেছেন। চট্টগ্রামে জননেতা মরহুম আবদুল্লাহ আল নোমানের স্মরণ সভায় এসব কথা বলেন তিনি। বিকেলে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ লুৎফর রহমান। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মরহুম আবদুল্লাহ আল নোমানের ছেলে সাইদ আল নোমান, কন্যা ডাক্তার তাজরিন নোমান। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক শাহজাদা মিয়া বলেছেন, দেশ নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ। এজন্য সবাইকে সতর্ক থাকার কথাও বলেছেন তিনি। বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়ন এবং মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত কোমলমতি শিক্ষার্থীদের মাগফিরাত ও আহত শিশুদের সুস্থতা কামনায় দোয়া এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিকেলে সদরপুর উপজেলার আকটের চর ইউনিয়নের শিকদার বাড়িতে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান চৌকিদারের সভাপতিত্বে এই দোয়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের 11তম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর মাটিকাটায় সেনা প্রাঙ্গণে স্নাতকদের সনদপত্র এবং স্বর্ণপদক প্রদান করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার। নতুন গ্র্যাজুয়েটদের উদ্দেশ্যে এ সময় উপদেষ্টা বলেন, আজকের স্নাতকরা আগামীর বাংলাদেশ গঠনের ভিত্তি। তাদের এই শিক্ষা জাতীয় উন্নয়নের গতি বেগবান করবে। এবারের সমাবর্তনে মোট ১,৯৭৫ জন শিক্ষার্থী সনদ গ্রহণ করেন, যার মধ্যে স্নাতক পর্যায়ে ১,২৭৩ জন এবং স্নাতকোত্তর পর্যায়ে ৭০২ জন। সমাবর্তনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এস.এম.এ. ফায়েজ। সমাবর্তনের বিশেষ সংযোজন ছিল মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ডক্টর মাহাথির মোহাম্মদের ভিডিও বার্তা। ১,৪১৪টি শাখা উপশাখা নিয়ে দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি ব্যাংক পিএলসির অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। পুরানা পল্টনের আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ মেহবুদ হোসেন সম্মেলনের প্রধান অতিথি ছিলেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া উপব্যবস্থাপনা পরিচালক বৃন্দ, প্রধান কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ এবং দেশের ১৮৯টি শাখার ব্যবস্থাপকরা সম্মেলনে অংশগ্রহণ করেন। এ ছিল এনটিভি রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত ১টা মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।